ঘড়ির কাঁটায় রাত ১:৩০। ঘন কালো মেঘলা আকাশ থেকে থেকেই বিকট শব্দে শুকনো বাজ পড়ছে। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী ভারী তুফানের আগমন হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যে আকাশ জুড়ে যেন যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ঝড়ের তীব্রতা আগে থেকেই অনুমান করে চট্টগ্রাম শহর জুড়ে কঠিন হুঁশিয়ারি জারি করা হয়েছে। টিভি, রেডিও, সমস্ত সংবাদ মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছে সন্ধ্যার পর ঘরের বাইরে বের না হতে। উপকূলীয় এলাকাতেও ৯ নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিকটস্থ আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে বারবার। এহেন ভয়ানক বৈরী আবহাওয়াতে গুন- গুলশান নিস্তব্ধ পিচঢালা রাস্তার বুক চিরে সাই সাই গতিতে এগিয়ে চলেছে সফেদ রঙা একখানা গাড়ি। যিনি গাড়ি চালাচ্ছেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জানা অজানা ভয়ে মাথা বেয়ে দরদর করে ঘাম এসে জমা হলো চিবুকে। সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে কিনা কে জানে। এদিকে পেছন থেকে ধেয়ে আসছে একটি মালবাহী ট্রাক। বারবার সাইড দেবার পরেও তার পিছেই ছুটছে। ভদ্রলোক জানেন কেন ওই ট্রাক তার পিছু নিয়েছে। পালানোর সকল পথ বুঝি আজ রুদ্ধ। গাড়ির ভেতরে ভদ্রলোকের সহধর্মিণী দু হাতে পেট চেপে ধরে উচ্চস্বরে আর্তনাদ করে চলেছে সমানে। ভদ্রলোক বারবার ব্যাকসিটে নজর দিয়ে নিজের স্ত্রীর আর ৬ বছরের বাচ্চা মেয়েকে দেখে চলেছেন। ভাগ্য যেন আজ বড়ই নির্মম তার। ছোট মেয়েটা ঘুমের ঘোরে বারবার ঢলে পড়ে যাচ্ছে তার মায়ের উপর। স্ত্রী আর কন্যার এহেন অবস্থায় সায়েম রিয়াজি ফুপিয়ে কেঁদে উঠলেন। এরপরই সহসায় নিজেকে সামলে স্ত্রীকে ডেকে উঠলেন। আর একটু সহ্য করো রুনা, কাছে কাছে হসপিটাল রয়েছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। রুনা জানে তার স্বামী তাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। কাছে কুলে কোথাও হসপিটাল নেই। আর তারা যে রাস্তা ধরে ছুটে চলেছে, এখানে হসপিটাল পাওয়া স্বপ্নের ব্যাপার। চোখের জল ছেড়ে দিয়ে পেটটা আরেকটু শক্ত করে চেপে ধরে অনাগত সন্তানের উদ্দেশ্য রুনা গুঙিয়ে বলে উঠল, তোকে বোধহয় পৃথিবীর আলো দেখাতে পারলাম না, আমাকে তুই মাপ করে দিস। এরপর ঘুমে ঢলে পড়া মেয়েকে বুকে জড়িয়ে দাঁতে দাঁত দাঁত চেপে লেবার পেইন সহ্য করার বৃথা চেষ্টা করল রুনা। গাড়ি ছুটতে ছুটতে কংক্রিটের রাস্তা ছেড়ে কাঁচা মাটির রাস্তায় চলে এলো। সামনে বিশাল পাহাড়। রিয়াজি সাহেব বুঝলেন আর যাবার পথ নেই, তবুও হাল ছাড়লেন না। খুবই দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ছুটলেন অন্য রাস্তায়। ট্রাকের ড্রাইভার ক্রুর হেসে সেও ছুটল গাড়ির পেছন পেছন। গাড়ির ঝাঁকুনি আর পেটের তীব্র ব্যথায় এবার জ্ঞান হারানোর উপক্রম হলো রুনার। ছোট মেয়েটার তন্দ্রা বুঝি এবার ছুটে গেল। হর্নের বিকট শব্দ, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বাতাস আর বজ্রপাতের শব্দে ভয়ে কেঁদে উঠল পেটি। মেয়েকে সামলানোর কোনো অবস্থাতেই রইলেন না রুনা। সায়েম রিয়াজি মেয়েকে ডেকে বলে উঠল, ভয় পেও না মা, আমরা অ্যাডভান্সারে এসেছি। ছোট বাচ্চা মেয়ে সেটাই মেনে নিজের কান্না থামালো। কিন্তু পাশেই তার মাকে কোকাতে দেখে কপাল কুঁচকে আধো বলিতে শুধালো। মেয়ের কথার প্রতিউত্তর করলেন না রুনা। ছোট মেয়েটা এবার জানালা দিয়ে বাইরে নজর দিল। চারপাশ আচ্ছা চারপাশ নিকষ আধারে ছাওয়া। সবকিছু কেমন যেন ভৌতিক। অ্যাডভেঞ্চারে কোনো উচ্ছ্বাস কাজ করল না তার। উল্টো ভয়ে সিটিয়ে বলল, সায়েম রিয়াজি ভয়ার্ত চোখে লুকিং গ্লাসে একবার পেছনের গাড়িকে দেখে মেয়ের উদ্দেশ্যে সান্ত্বনার বাণী বলতে নিলেন। কিন্তু তার হলো না। কেউ কিছু বুঝে ওঠার আগেই মালবাহী ট্রাক এসে পিষে দিল গাড়িটিকে। অমন দৈত্যাকার ট্রাকের কাছে ছোট এই প্রাইভেট কার নিতান্তই পিঁপড়ের সমান। ট্রাকের ধাক্কায় উল্টে গেল গাড়ি। কয়েকবার উল্টে পাল্টে একটা বৃহৎ কড়ই গাছের সাথে আটকে রইল। রুনা আর কোনো আর্তনাদ করল না। হয়তো অনেক আগেই সে বিদায় নিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে। ভাঙা কাছে সায়েম রিয়াজির চোখমুখ কেটে বীভৎস রূপ ধারণ করল। কোথা থেকে যেন একটা ধারালো রড তার বুকের এফোর ওফোর করে দিল। কানে বিকট শব্দ হয়ে স্তব্ধ হলো সবকিছু। বহু কষ্টে একবার পিছনে তাকালো সাহেব রিয়াজি। ওনার এক হাত এখনো তার মেয়ের বুক জড়িয়ে আছে। ছোট্ট মেয়েটা আর নড়ছে না। হয়তো সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। এত আঘাত কি ওই ছোট বাচ্চা সইতে পারে? স্ত্রী আর মেয়ের করুণ হালে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সাহেব রিয়াজি।
হাত দিয়ে বুক বিঁধে থাকা রড খুলে স্ত্রী আর সন্তানকে একবার স্পর্শ করে দেখতে চাইলেন, কিন্তু শরীর নিস্তেজ হয়ে এলো, শক্তিতে কুলোলো না। ট্রাকের ড্রাইভার হেলে ধুলে হো হো শব্দে হাসতে হাসতে উল্টে থাকা গাড়ির কাছে এলো। এরপর হাঁটু ভাঁজ করে উকি দিল গাড়ির ভেতরে। সবাই কেল্লা ফতে। এবার হাততালি দিয়ে হেসে উঠল ড্রাইভার। তারপর হাসি রসিয়ে রসিয়ে বলে উঠল, কেমন অনুভব করছো ক্যাপ্টেন? বলেছিলাম বেশি বাড়ো না, শুনলে না? বেশি বাড়াবাড়ি করতে গিয়ে স্ত্রী সন্তান সহ বেঘরে প্রাণ হারালে। আফসোস, বড্ড আফসোস। কথাগুলো বলে গগন কাঁপিয়ে হেসে উঠল ড্রাইভার। আকাশের অবস্থা আরও খানিক বৈরী হলো। ড্রাইভার আর কাল বিলম্ব না করে ট্রাক হাঁকিয়ে ছুটে চলল কোথাও। এদিকে সায়েম রিয়াজি বহু কষ্টে ডাকলেন। রূপ, মেয়ের সাড়া পাওয়া গেল না। এরপর স্ত্রীর নাম ধরে ডাকলেন। রুনা। সেখান থেকে শব্দ এলো না। ধীরে ধীরে সবকিছু কেমন অন্ধকার হয়ে এলো। কানে শুধু ভারী বর্ষণ আর বাতাসের শোষ আওয়াজ এলো। কেমন কালো ঘুম এসে চেপে ধরল সায়েম রিয়াজিকে। চোখের সামনে ফকফকে বিশাল আকাশ। মৃদু হাসলেন সায়েম রিয়াজি। এরপর সবকিছু থেমে গেল। প্রকৃতির নিষ্ঠুর রূপ দেখার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছে এক কিশোর। দেখার জন্য বললে ভুল হবে, আসলে পরিমাপ করতে এসেছে তার নির্দয়তা বেশি। তার নাকি তুফানের বয়স 17-র দোরগোড়ায়। শরীরে বয়ঃসন্ধির ছাপ স্পষ্ট। চেহারায় কোনো মাধুর্য নেই, কিন্তু বিশালাকার শরীরের গঠন জানান দিচ্ছে কোনো সুপুরুষই বটে। কিশোর বিশাল আকাশের পানে তাকিয়ে খালি পায়ে হেঁটে চলেছে পিচডালা পথ ধরে। জীবন থেকে কোথায় এনেছে কিচ্ছুটির হিসাব মিলছে না। এমনটা হবার কথা ছিল না। রাজপ্রাসাদ থেকে স্থান হয়েছে রাস্তায়। জীবন ছিল রাজপুত্রের মতো। ভাগ্যের নির্মম পরিহাসে জীবন হয়েছে রাস্তার নেরি কুত্তার মতো। কিন্তু এসব নিয়ে কোনো আফসোস নেই তার। চোখ মুখের কাঠিন্যতা আর গম্ভীর ভাবমূর্তি জানান দিচ্ছে কিশোর তার লক্ষ্যে অটল। কিন্তু এইটুকুন বয়সে কিসের লক্ষ্য তার? ঝড়ের মাত্রা আরো বাড়ল দুধাপ। ইতিমধ্যে গাছপালা ভেঙে রাস্তায় অবরোধ হয়ে রয়েছে। নিকষ কালো আধার হৃদয় কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট। বাতাসের তোরে টেকা মুশকিল। এই বুঝি উড়িয়ে অন্যত্র নিয়ে যায়। বজ্রপাতের কঠিন ঝলকে অদূর নজরে স্থির হলো কিশোরের। এক পা দু পা করে এগিয়ে এলো সেই স্থানে। অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন নির্মম ঘটনায় চেহারার ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না তার। পকেটে থাকা টর্চ জেলে ভেতরটা দেখে নিল। ভেতরে একজন মহিলা, একটা বাচ্চা, একজন ড্রাইভার। পোশাকে ড্রাইভার মনে হচ্ছে না। জাহাজের নাবিকের পোশাক তার গায়ে জড়ানো। সাদা দামি পোশাক রক্তে লাল রং ধারণ করেছে। হয়তো তারা দম্পতি। নিজের মাধুর্যহীন কণ্ঠে ডাকল কিশোর। বেঁচে আছেন কেউ? কোনো উত্তর এলো না। কিশোর তাচ্ছিল্য হাসল। সব মানুষের কপালই তার মতো ফুটো, নইলে এমন বেঘরে কেউ প্রাণ হারায়? নিষ্ঠুরের মতো সেই স্থান ত্যাগ করতে নিলে কিশোর। এমন সময় ছোট বাচ্চার কান্নার আওয়াজ এলো। পায়ের গতি শ্লথ হলো কিশোরের। পেছন ফিরে ভ্রু কুঁচকে সামনে এগিয়ে গাড়ির ভেতর টর্চের আলো ফেলল পুনরায়। ছোট বাচ্চাটি তার মায়ের পিঠের কাছে চাপা পড়ে আছে। এক হাত বাড়িয়ে মেয়েটির বাহু চেপে ধরে জোরে টান দিল। অসাবধানে কাঁচ ভাঙার ধারালো অংশ তার বাহু কেটে বলি হলো। কিন্তু কিশোর আউজ শব্দ করল না। সন্তর্পণে গাড়ির ভেতর থেকে বের করে আনলো মেয়েটিকে। মেয়েটি চোখ মেলে তাকাতে পারছে না। পুরো শরীর কেটে ছিঁড়ে একাকার। গায়ের সুতি ফ্রক চুয়ে চুয়ে রক্ত ধারা ঝরছে। মেয়েটিকে কিছু জিজ্ঞেস করবার আগেই গাড়ির ইঞ্জিন বক্সে নজর গেল তার। মুহূর্তেই শক্ত হাতে ছো মেরে মেয়েটিকে কোলে তুলে দৌড়ে একটা নির্দিষ্ট দূরত্বে এসে থামল। এরপর পেছন ফিরে কিছু দেখার আগেই বিকট শব্দে চারপাশ আলোকিত হলো। ব্লাস্ট হলো গাড়িখানা। মেয়েটি ভয়ে অল্প আর্তনাদ করে কিশোরের গলা খামচে ধরে বুকে মুখ লুকালো। মেয়েটির এহেন কাণ্ডে বেশ মায়া হলো তার। এদিকে বৃষ্টিতে ভিজে হিম শীতের রূপ ধারণ করেছে মেয়েটি। কিশোর দুই হাতে শক্ত করে জড়িয়ে দ্রুত পদে ফিরে এলো নিজের ঘরে। নিজের ঘর বললে ভুল হবে, অন্যের আস্থানা এটা। সেখানে তার নিজের একটা ছোট কক্ষ রয়েছে।
তাতেই এনে শুয়ে দিল বাচ্চা মেয়েটিকে। এরপর ভেজা পোশাক পাল্টে নিজের একটা টি শার্ট পরিয়ে দিল। মেয়েটি অবচেতন। আচ্ছা, কিশোর তপ্ত শ্বাস ফেলে উঠে গেল। ফিরে এলো মিনিট 10 পর, হাতে অ্যান্টিসেপটিক আর ধোয়া ওঠা জল। ধীরে ধীরে সেই জলে সুতি নরম কাপড় ভিজিয়ে মেয়েটির হাত পা মুছে দিল। শরীরে বেশ চোট লাগেনি তার। মমতাময়ী মা বোধ হয় নিজের সবটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আগলে নিয়েছে তাকে। শুধু কপালের কাছে একটা কাটা দাগ পাওয়া গেল। ভাগ্য ভালো, কোনো কাজ বিধেনি তার শরীরে। কিশোর ভালো করে হাত মুখ মুছিয়ে তুলাতে মেডিসিন লাগিয়ে কপালের ক্ষত পরিষ্কার করলো। এরপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিঃশব্দে উঠে গেল। ঘড়িতে সকাল 9:20 ঝড়ের পর সবকিছু নিস্তব্ধ, নীরব। চারপাশে রয়ে রয়ে যাওয়া তাণ্ডব দেখে ঝড়ের হিংস্রতা অনুমান করা যাচ্ছে সহজেই। ধীরে ধীরে বাড়ছে মানুষের কর্মব্যস্ততা, সেই সাথে সাফ করা হচ্ছে রাস্তাঘাট। গত রাতের ভয়ানক দুর্ঘটনা নিয়ে কোথাও কোনো খবর পাওয়া গেল না, হয়তো কেউ সেই খবর রাখেইনি। আর মোড়া ভাঙতে ভাঙতে উঠে এলো কিশোর। দোতলা বিশিষ্ট বিশাল বাড়িটির ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছেন মাঝ বয়সী এক ব্যক্তি। নাম তার সুভান গং। চেহারায় কেমন যেন হিংস্রতা বিরাজ করে সবসময়। বাম চোখের নিচে লম্বালম্বি কালো রঙের কাটা দাগ গায়ে কাটা দেওয়ার অনুভূতি দেয়। বাঁকা বাঁকা লম্বা লম্বা গোপ তার আভিজাত্য বহন করে। পরনে সফেদ পাঞ্জাবি আর লুঙ্গি, সব মিলিয়ে তার মধ্যে শাসনকর্তার ভাব পরিলক্ষিত। দুই আঙ্গুলে বাম পাশের গোপ মোচড়াতে মোচড়াতে গম্ভীর মোটা স্বরে ডাকলেন। সারফারাজ, ডাক শুনে এগিয়ে এলো কিশোর। মাথা নত করে উত্তর করল। বলুন দাদাজান। শুনেছি মেয়ে নিয়ে এসেছি সেখানে। মেয়ে নয় দাদাজান, ছোট বাচ্চা। তাচ্ছিল্য হাসলেন সুভান। নিজের রাজকীয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় বললেন, হায় না রাতর গড়েটা, এখানে রাস্তার একটা বিড়ালও নিরাপদ নয়, সেখানে মেয়ে মানুষ তো দূর কি বাদ। মাথা উঁচু করল সরফরাজ। গলায় তেজ এনে বলল, এই বাচ্চা মেয়ে আমার আমানত দাদাজান। ওর দিকে চোখ তোলার আগে আমাকে অতিক্রম করতে হবে। কি করবি তুই? জ্যান্ত গেড়ে দেব। বয়স কত তোর? বয়সে চাইতে রক্তের তেজ বেশি দাদাজান। সুভান গং আর কথা বাড়ালেন না। চূড়ান্ত সাহসিকতা দেখে রাস্তা থেকে তুলে এনে নিজের কাছে আশ্রয় দিয়েছিলেন এই ছেলেকে তিনি। তখন বয়স ছিল সবে 10। বাচ্চা থেকে ধীরে ধীরে পুরুষে রূপান্তর হচ্ছে এই ছেলে, কিন্তু গায়ে যেন রক্তের চাইতে কারেন্ট বেশি। ছুলেই 440 ভোল্টের ঝটকা লাগে। যেমনটা ভেবেছিলেন তার চাইতেও খতরনাক লোক এই ছেলে। মনে মনে সুভান নিজের বিশাল অধিপতি এই ছেলের হাতে তুলে দেবার স্বপ্ন দেখেন, কিন্তু কি আছে ভবিষ্যতে। সুভান শেখ আর সরফরাজের কথার মধ্যে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো মেয়েটি। সরফরাজ একবার নজর দিল তার পানে। মায়াবী এক বাচ্চা, যে কারোর মনে আদর স্নেহ জাগবে মেয়েটাকে দেখে। সরফরাজের বিশাল জামা মেয়েটার পায়ের পাতা জড়িয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভীত চোখে দুই হাতে টি শার্ট উঁচু করে ধরে ইতিউতি তাকাতে তাকাতে সরফরাজের সামনে এগিয়ে এলো মেয়েটি। এরপর সরফরাজের কনিষ্ঠ আঙ্গুল টেনে ধরে বড় বড় চোখে সরফরাজের পানে তাকিয়ে মিহি স্বরে বলল, ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে, খাবার দাও। নাম কি তোমার? রূপকথা। দুটো শুকনো রুটি আর একটা ডিমের অমলেট সামনে নিয়ে বিষণ্ণ মুখে বসে আছে রূপকথা। এই খাবার সে খাবে না, কিন্তু সরফরাজের চোখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। এদিকে খিদের যন্ত্রণায় পেট ছিঁড়ে যায়। নিজের মা বাবা কাউকে কাছে না পেয়ে মাথা নিচু করে হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল সে। মেয়েটির আকস্মিক কান্নায় ভেবাচেকা খেল সরফরাজ। ব্যতিব্যস্ত হয়ে ভরাট ফ্যাসফ্যাসে গলায় শুধালো, কাঁদছো কেন? একটু আগেই না খাবার খেতে চাইলে? মাথা তুলল না রূপকথা। ছোট্ট ছোট্ট হাত দিয়ে চোখের জল মুছে নিভু নিভু স্বরে বলল, এসব আমি খাই না। রূপকথার মুখে এমন কথা শুনে মহা মুশকিলে পড়ল সরফরাজ। এই মেয়ের খাদ্যাভ্যাস সে জানে না, আর মেয়ে মানুষহীনও এই বিশাল বাড়িতে এর চাইতে বেশি কিছু আয়োজন করা সম্ভব না। তবুও রূপকথার কান্না থামাতে কোমল কণ্ঠে সরফরাজ শুধালো, কি খেতে পছন্দ করো তুমি? রূপকথা নিজেও এই খাবারের নাম জানে না। তার মা সকালবেলা উষ্ণ দুধের সাথে চকলেট চিপস মিশিয়ে খাওয়াতো তাকে, খুবই সুস্বাদু আর ইয়াম্মি।
ওটাই প্রতিদিনের খাবার ছিল তার, নয়তো মুরগির মাংস দিয়ে সফট খিচুড়ি। সারফরাজকে মনের কথা বুঝাতে না পেরে আরও খানিক কাঁদল রূপকথা। মেয়েটির কান্নায় টিকতে না পেরে বেরিয়ে গেল সারফরাজ। ফিরল দীর্ঘ সময় পর, হাতে এক বাটি নুডলস। ধোয়া ওঠা নুডলস রূপকথার সামনে রাখতেই কান্না থেমে গেল। ঝকঝকে দাঁত বের করে মুহূর্তেই অমায়িক হাসল। এরপর অল্প অল্প ফু দিয়ে তা খাওয়ায় মনোযোগ দিল। এদিকে সারফরাজের মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। রূপকথাদের গাড়ি নিজ চোখে ভালো করে দেখেছে সে। গাড়ির ডঙ্গুর দশা দেখে সে বুঝতে পেরেছে কেউ ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে। কিন্তু মানুষটির শত্রুতা কি ছিল রূপকথার বাবার সাথে? আর এইটুকুন মেয়ে তাকে এতটুকুই তথ্যই বা দিতে পারবে? তবুও নিজের কৌতূহল দমাতে না পেরে রয়েস হয়ে জিজ্ঞেস করল, তোমার বাবা কোথায় চাকরি করতেন? বাবার কথা মনে পড়তেই ঠোঁট টিপে নাকের পাতা ফুলল রূপকথার। বড় বড় গোল গোল চোখ দুটো ঝাপসা হলো তার। তবুও মেয়েটি কাঁদল না। সারফরাজের প্রশ্নে কিছুক্ষণ কি যেন ভাবল। এরপর ভাঙা ভাঙা স্বরে রূপকথা বলল, বিশাল বড় জাহাজে। সারফরাজের ধারণাই ঠিক, ভদ্রলোক জাহাজের ক্যাপ্টেন। কিন্তু এভাবে কেন তাকে প্রাণ হারাতে হলো? তর্জনী আঙ্গুলি দিয়ে ভ্রু চুলকে সারফরাজ আবার জিজ্ঞেস করল, তোমার বাবার নাম কি ছিল? এরপর ছটপট উত্তর দিল রূপকথা। খাবার খেতে খেতে বলল, সায়েম রিয়াজি, ক্যাপ্টেন সায়েম রিয়াজি। আর কোনো প্রশ্ন করল না সারফরাজ। বাকি তথ্য সে নিজেই পোর্ট থেকে হাতিয়ে নেবে। তার আগে দেখতে হবে ক্যাপ্টেনের নিখোঁজ হবার ব্যাপারে কেউ কোনো সংবাদ প্রচার করে কিনা। রূপকথার খাওয়া শেষ হতে সারফরাজ জিজ্ঞেস করল, বাড়িতে মা বাবা ছাড়া কে আছেন তোমার? কেউ নেই। সরল উত্তর রূপকথার। তপ্ত শ্বাস ফেলল সারফরাজ। মেয়েটাকে এখানে সে রাখতে পারবে না। এইটুকু মেয়ে কার কাছে রেখেই বা সে নিজের কাজে যাবে? এই বাড়ির একজন মানুষকেও সে বিশ্বাস করে না। এরা কেউ মানুষ নয়, প্রত্যেকটা রক্তক্ষেকো পিচাস। সুভান গং ঠিকই বলেছে। রাস্তার বিড়ালও এখানে নিরাপদ নয়। সেখানে ছোট রূপকথা ছোট বাচ্চা মাত্র। মেয়েটার পানে কালো হাতের থাবা মেলতে এক মুহূর্ত ভাববে না কেউ। চিন্তা ভাবনার কোনো সুরাহা না করতে পেরে সারফরাজ সতর্ক বাণী ছুড়ল, শোনো রূপকথা, এটা একটা রাক্ষসপুরী। আমি না ফেরা পর্যন্ত এই ঘরের বাইরে পা ফেলবে না, ঠিক আছে? মাথা নত করে সম্মতি জানিয়ে রূপকথা মিষ্টি হেসে শুধায়, তুমি কি রাক্ষস, বধকারী রাজকুমার, ফেরি টেইলের মতো? শুকনো হাসে সারফরাজ। কোনো প্রত্যুত্তর করে না। এরপর নিঃশব্দে উঠে যায়। সবার যাবার আগে পুনরায় করা আদেশ করে, আমি ব্যতীত কেউ এলে দরজা খুলবে না। এখানে কিন্তু হিংস্র রাক্ষসের বসবাস। দরজা খুললেই তোমাকে এসে খেয়ে নেবে। বুঝেছ কি বলেছি? সারফরাজের কথায় ভীত হয়ে মাথা ঝাঁকায় রূপকথা। আর কোনো বাক্য ব্যয় করে না সারফরাজ বেরিয়ে যেতেই নির্দেশ অনুযায়ী দরজার সিটকিনি আটকে দেয় রূপকথা। এখানে কিভাবে তার সময় কাটবে সে জানে না। কোথাও কোনো টিভি নেই, কোনো বুকস নেই, ড্রয়িং খাতাও নেই। তাহলে উপায়? ড্রয়িং টেবিলে বসে আয়েশ করে লাল আটার শুকনো রুটি চিবুচ্ছেন সুভান গং। মনে তার বিশাল এক আনন্দ ধরা দিয়েছে। সেই আনন্দের খবর কেউ জানে না। সুভান গং জানাতেও চায় না। সব খুশির সবার মধ্যে ভাগ করতে নেই, নজর লেগে যায়। আর তার কাছে কুলে যারা আছে সবগুলোই এক একটা ভয়ঙ্কর পশু। নিজের স্বার্থ গুছিয়ে নিতে সুভানের পিঠ পিছে ছুরি বসাতে এক মুহূর্ত ভাববে না তারা। ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের চোখে দেখেছে সুভান। একেবারে জিভ যেন লক লক করছে। সুভানের মৃত্যুই তাদের একান্ত কাম্য। সুভান সব জানে, তবুও না জানার ভান করে চোখ বুঝে পড়ে থাকে। তিল তিল করে যেই সাম্রাজ্য সুভান গড়েছে, এত সহজে তা কারো হাতে সোপর্দ করবে না সে। আর যদি করতেই হয় তবে সারফরাজ হবে এর যোগ্য উত্তরসূরি, রক্তের সম্পর্ক না থাকুক। এই সারফরাজ তাকে যা দিয়েছে দলের একটা গাধাও তা দিতে পারেনি। সুভান গং এর কাছে সারফরাজ সোনার ডিম পাড়া হাঁস। যদিও সারফরাজ কোনোদিন তার বিপক্ষে গিয়ে শত্রুতার রূপ নেয়, সুভান বিনা ভাবনায় সারফরাজকে দুনিয়া ছাড়া করতে সময় নেবে না। সিঁড়ি বেয়ে কারণ আমার শব্দে সম্বিত ফিরে পেলেন সুভান। মাথার ঝলমলে ঘাড়সম চুলগুলো ব্যাগ ব্রাশ করতে করতে নেমে আসছে সারফরাজ। কি ফর্সা গায়ের বর্ণ, একদম চোখ ধাঁধিয়ে ছায়।
চেহারা একদম রাজা জমিদারদের ছেলেদের মতো। উচ্চতা দেখেই বোঝা যায় বাপ কত বড় জোয়ান ছিল। সুভান যখন তাকে রাস্তায় পেয়েছিল, পোশাক আশাক ছিল বড়লোক বাচ্চাদের মতো, চেহারায় ছিল আভিজাত্যের ছোঁয়া। এমন একটা ছেলে ক্ষুধার্ত অবস্থায় ট্রেন স্টেশনের বাইরে কেন বসেছিল সুভান আজও ভেবে পায় না। হয়তো ছেলেটি হারিয়ে গেছে ভেবে বহুবার সারফরাজের বাবা মা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে সুভান, কিন্তু এই ছেলে কখনো মুখ খোলেনি। এত ছোট বয়সে এমন ধূর্ত ছেলে নিজের বয়সে দেখেনি সুভান। ছেলেটির চেহারা দেখে মনে গভীর মায়া জন্মানোর কারণে আর ফেলে রেখে আসতে পারেনি সুভান। সঙ্গে করে এনে ঠাঁই দিয়েছিলেন নিজের বাড়িতে। সামান্য একটা রুটির জন্য যেদিন সারফরাজ বাপের বয়সে এক লোকের গলা টিপে ধরেছিল, সেদিনই সুভান বুঝে গিয়েছিলেন তিনি আগুনের গোলা তুলে এনেছেন বাড়িতে। সেদিন থেকেই নিজের অপরাধের অর্ধেক বোঝা সারফরাজের উপর অর্পণ করেছিলেন তিনি। এরপর থেকে এখনও নিশ্চিন্তে সারফরাজের উপর ভরসা করে নাকে তেল দিয়ে ঘুমান তিনি। খুন খারাপির দায়িত্বটাও ধীরে ধীরে সারফরাজের কাঁধে চাপাবেন। বয়স ছোট, তাই অপেক্ষা। সারফরাজ যেদিন প্রাপ্তবয়স্ক যুবক হবেন, সেদিন আর অপেক্ষা করবেন না সুভান। সুভানের ধ্যান ভাঙল সারফরাজের ভারী মোটা স্বরে। পড়ে যাচ্ছি দাদাজান, ফিরতে অনেক রাত হবে। কথাটি বলে থামল সারফরাজ। এরপর দোতলায় নিজের কক্ষের দিকে নজর দিল। নাকের পাটা ফুলিয়ে ফস করে শ্বাস ছেড়ে হিম শীতল কণ্ঠে বলল, সিংহের খাঁচায় যেন কারো হাত না পড়ে দাদাজান, তাহলে কি হবে জানেন তো? রুটি চিবোনো ছেড়ে নির্লিপ্ত চোখে সারফরাজের ভয়ানক চোখের পানে তাকিয়ে রইলেন সুভান। সারফরাজ আরেকটু এগিয়ে এসে সুভানের টেবিলে 2 হাত ভর দিয়ে ঝুঁকে বলল, কলিজা খুবলে নেব, সে যেই হোক না কেন। সুভান দীর্ঘ শ্বাস ফেলে বললেন, কুড়িয়ে পাওয়া বাচ্চার জন্য এত ঝামেলা কেন করছিস? বাবা মা না থাকলে কোনো এতিমখানায় দিয়ে দিলেই তো লেটা চুকে যায়। সুভানের কথায় কেমন যেন শরীর জ্বলে উঠল সারফরাজের। তবুও কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে উত্তর করল, বাঁচার আশায় আমাকে ভরসাযোগ্য স্থান ভেবেও আমাকে আঁকড়ে ধরেছে দাদাজান। খুব শক্ত সে হাতের বাঁধন, যেমন করে আপনি আমাকে ধরেছেন। কথা বলার আর কোনো মাধ্যম পেল না সুভান। শেষ কথা সারফরাজ তাকে খোঁচা দিয়ে বলেছে, এটা সুভান বেশ টের পেয়েছে। ছেলেটা সুযোগ পেলেই কেমন এক হাত ঝুঁকিয়ে দেয়। সারফরাজের কথাটা খুব খুব করে কেশে হজম করে নিল সুভান। এরপর বলল, এখন কি সারা দিন বাড়িতে বসে এই বাচ্চা পাহারা দিব আমি? ফট করে তাচ্ছিল্য হেসে সারফরাজ বলল, নয়তো আর কাজ কি, সব তো আমিই করছি। আপনার দায়িত্ব যদি কোনো প্রকার চোট পৌঁছানো ছাড়া আমি নিখুঁতভাবে সম্পন্ন করতে পারি, তবে আমার একটা জিনিস আপনি দেখে রাখতে পারবেন না। ছেলেটির মারপ্যাচ ওয়ালা কথায় খাওয়ার রুচি উঠে গেল সুভানের। ধাক্কা দিয়ে রুটির থালা সরিয়ে বলল, কি আছে দেখে রাখবো? এবার যেখানে যাচ্ছিস সেখানে যা। কিন্তু নড়ল না সারফরাজ, ঠায় দাঁড়িয়ে রইল। পানি খেতে খেতে সুভান শুধালো, আর কি? কিছু টাকা লাগবে দাদাজান। কেন? বাচ্চাটা এসব খাবারে অভ্যস্ত নয়। বড়লোকের বাচ্চা এসব শুকনো রুটি ওদের গলা দিয়ে নামবে না। তুইও তো বড় লোকের বাচ্চা ছিলি, তোর গলা দিয়ে কিভাবে নেমেছে? মেয়ে মানুষ বড্ড নাজুক দাদাজান, পুরোটাই তাদের তুলতুলে মোলায়েম নরম। ওই শক্ত রুটি অমন নরম মুখে কিভাবে গলধাকরণ করা যায়? কথা বাড়ালেন না সুভান। পাঞ্জাবির পকেট হাতড়ে মানিব্যাগ বের করে 4টে 500 টাকার নোট এগিয়ে বললেন, নে ধর। এতে কিছুই হবে না দাদাজান। খাবার কিনতে কত টাকা লাগে? ওর পোশাক কেনাও জরুরি। আমার গেঞ্জি পরে সে বারবার পায়ে বেঁধে হুমড়ি খেয়ে পড়ছে। কপাল কুচকে ঠোঁট কামড়ে মনে মনে আপাদো গালাগাল দিয়ে আরো কিছু নোট বের করে এগিয়ে দিলেন সুভান। এরপর বললেন, আর দেরি করলে আমার মাল খালাস না করেই জাহাজ চলে যাবে। তখন তুই বাচ্চার খাবার আর পোশাক ভালো করে কিনিস। খানিক চেপে হাসলো সারফরাজ। এরপর কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই সারফরাজের মাল খালাস না করে জাহাজ সমুদ্রে গা ভাসাবে এমন বুকের বাটাওয়ালা নাবিক একটাও আছে নাকি? প্রত্যুত্তর করলেন না সুভান। নিঃশব্দে টেবিল ছেড়ে উঠে গেলেন। সারফরাজ নিজের কাজে যাবার আগে আরেকবার বলল, আপনার ছোট ভাগিনা মাসুদ কিন্তু একটা জানোয়ারের বাচ্চা। তার চরিত্র কিন্তু আমার নখে ডগায়। সেজন্য সিঁড়ির ধাপগুলোতে গুনে গুনে পা রাখে। আর মানিককে আমি বলে দিয়েছি ওই বাচ্চা দুপুরে এবং রাতে কি খাবে। খাবারটা আপনি নিজে গিয়ে আমার ঘরে দিয়ে আসবেন। আসি। লম্বা লম্বা পা ফেলে চলে গেল সারফরাজ। সুভান সেই যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল।
ছেলেটা দিনে দিনে কেমন বেপরোয়া হয়ে উঠছে, কোনো কিছুতেই ডর ভয় নেই। শেষমেশ না জানি কোন অঘটন ঘটে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যার আধারে সে ঘিরে ফেলল চারপাশ। নিজের কাজ শেষ করে একটা সুপার শপে এলো সারফরাজ। এরপর কিছু খুঁজল। সারফরাজের খোঁজাখুঁজি টের পেয়ে একজন সেলসম্যান এগিয়ে এসে বললেন। সেলসম্যানের প্রশ্নে কিছুক্ষণ স্তম্ভিত রইল সারফরাজ। এরপর ইতস্তত করে বলল, বড়লোকের বাচ্চারা সকাল বিকেলে নাস্তায় কি খায়? সারফরাজের পা থেকে মাথা পর্যন্ত পরখ করল সেলসম্যান। এরপর জিজ্ঞেস করল, প্রথমে হাত, এরপর নিজের কোমরের নিচে নির্দেশ করে সারফরাজ বলল, এতটুকু। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল সেলসম্যান। এরপর কিছু কর্ন ফ্লেক্স, নিউট্রিশন আর আয়রন যুক্ত কিছু প্যাকেটজাত খাবার এগিয়ে বলল। সারফরাজ মাথা ঝাঁকিয়ে সব প্যাক করতে বলল। এরপর হঠাৎ একটা ছোট্ট বাচ্চা আর তার মায়ের উপর নজর গেল সারফরাজের। বাচ্চাটা নিজের খুশি মতো এটা সেটা শপিং ঝুড়িতে ভরছে, চকলেট, চিপস, এসব। সেগুলো দেখে সারফরাজ নিজেও কিনল সেসব। এরপর বিল মিটিয়ে বেরিয়ে এলো। পোশাক কেনাও জরুরি, সময় যেন দ্রুত চলে যাচ্ছে। প্রথমবারের মতো বাড়ি ফেরার তারা ফুটে উঠল সারফরাজের চোখে মুখে। ঘরে শুয়ে বসে সময় কাটল না রূপকথার। ছোট্ট মনে ভুলে গেল সারফরাজের সতর্কবাণী। গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে খুলে ফেলল দরজা। এরপর বেরিয়ে এলো বাইরে। ড্রয়িং রুম, ডাইনিং রুমে কেউ নেই, চারপাশ নীরব নিস্তব্ধ। সদর দরজা খোলা। চোখে মুখে কৌতূহল ফুটিয়ে সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা। হঠাৎ টলতে টলতে একজন লোককে এগিয়ে আসতে দেখে দৌড়ে তার কাছে গিয়ে শুধালো, তুমি এভাবে হাঁটছো কেন? তোমার ঘুম পেয়েছে? আকস্মিক লোকটি তার পায়ের গতি থামালো। এরপর ভালো করে কথার আওয়াজ অনুসরণ করে রূপকথার পানে নজর দিল। অ্যালকোহলের নেশাটা বড্ড চড়েছে আজ। শরীর মাথা দুই উত্তপ্ত। রূপকথার এখনো কোমরে দুই হাত গুজে পিটপিট করে লোকটির পারে তাকিয়ে আছে। বিশ্রী হেসে মানুষটি ঝুঁকল। এরপর অ্যালকোহলের গন্ধ মেশানো হাত রূপকথার গালের পানে বাড়িয়ে দিল। রূপকথার মুখ স্পর্শ করার আগেই ঝড়ের বেগে কেউ টেনে নিল রূপকথাকে। এরপর হিসিয়ে বলে উঠল, সারফরাজের আনা চকলেট, আইসক্রিম দুই হাতে মাখিয়ে খাটের উপর বসে বসে খাচ্ছে আর পা দোলাচ্ছে রূপকথা। মেঝেতে বসে বসে সেই দৃশ্য দেখে খানিক হাসল সারফরাজ। এরপর আদুরে কণ্ঠে বলল, মজা? তড়িত মাথা ঝাঁকালো রূপকথা। এরপর নিজের আধো খাওয়া একটা চকলেট সারফরাজের মুখের সামনে ধরে ছোট ছোট দাঁত বের করে ভুবন ভোলানো হেসে বলল, খাও। আকস্মিক এমন কাণ্ডে ভরকে গেল সারফরাজ। এরপর গলে পড়া চকলেটের উপর নজর বুলালো। কিছুক্ষণ আগেই এটা চেটে চেটে খেয়েছে রূপকথা। চকলেট ফেলে এবার রূপকথার পানে নজর দিল সারফরাজ। পুরো গাল মুখ মাখিয়ে খেয়েছে সে। মেয়েটার পুরো মুখশ্রী দেখে অদ্ভুত মায়া হলো সারফরাজের। হয়তো মেয়েটির মা বেঁচে থাকলে আদরে যত্নে তুলে তুলে খাবার খাওয়াতো। তপ্ত কম্পিত শ্বাস ফেলে একটা টিস্যু দিয়ে রূপকথার তুলতুলে মুখশ্রী মুছতে মুছতে সারফরাজ বলল, আমি চকলেট খাই না, তুমি খাও। চকলেট খেলে তাতে পোকা হয়। সারফরাজের কথায় ভ্রু কুচকে খাওয়া থামিয়ে রূপকথা বলল, তুমিও মাম্মার মতো মিথ্যা বলছো না তো? পাপা বলেছে দাঁত ব্রাশ করলে সব পোকা মরে যায়। আর কথা বাড়ালো না সারফরাজ। কিছুক্ষণ উসখুস করে ধীর কণ্ঠে সারফরাজ বলল, আচ্ছা, তোমার বাবা মায়ের জন্য তোমার খারাপ লাগে না? হাতের চকলেট পুরোটা খাওয়া শেষ করে আঙ্গুল চাটতে চাটতে রূপকথা বলল, আগে তোমার মা বাবা কোথায় আছে তুমি জানো? মাথা ঝাঁকালো রূপকথা। সে জানে। সারফরাজ অধীর হয়ে শুনল। কোথায় আছে? খোলা জানালায় আঙ্গুল তাক করে ভাঙা কণ্ঠে রূপকথা বলল, লাগে আকাশে তারা হয়ে গেছে। কথাটি বলেই জোরে কেঁদে উঠল। মেয়েটির কান্নায় সারফরাজ নিজেও ব্যথিত হলো। এরপর মেঝে থেকে উঠে গিয়ে রূপকথাকে কোলে তুলে নিয়ে বুকে চড়ালো। রূপকথা সারফরাজের গলা জড়িয়ে ধরে বলল, মাম্মার পেটে আমার ছোট ভাই ছিল। মেয়েটির বড় বড় চোখ বেয়ে টপ টপ করে জল ঝরছে। সারফরাজ সেই চোখের জল মুছে বলল, কেঁদো না রূপকথা, এখানে বড় বড় মনস্টার আছে। কান্নার শব্দ শুনে এখানে এসে তোমায় খেয়ে নেবে, তখন তুমিও আকাশে তারা হয়ে যাবে। সারফরাজের কথায় ধীরে ধীরে কান্না থামালো রূপকথা। এইটুকুন বয়সে তার জীবন গতিহীন।
গন্তব্যহীন হয়েছে। তার বাকি জীবন কিভাবে চলবে সে বিষয়েও সে কিচ্ছুটি জানে না। সরফরাজহীন তার যাবার জায়গাও নেই। কোনোদিন কোনো আত্মীয় স্বজনও দেখেনি সে, হয়তো নেই। তবে কোথায় যাবে সে? সরফরাজ নিজেও চিন্তিত রূপকথাকে নিয়ে। এভাবে বদ্ধ ঘরে মেয়েটিকে কতদিন বন্দি করে রাখবে সে? ছোট বাচ্চা পাখা মেলে পুরো বাড়ি বিচরণ করবে, সেখানে একটা বদ্ধ ঘরেই তার চলাচল সীমাবদ্ধ হয়েছে। খারাপ উচ্ছৃঙ্খল ছেলেপেলে দিয়ে ভরা সুবহান গঙের হাবেলি। প্রত্যেকটা মানুষ এখানে নির্দয়, হৃদয়হীন। টাকা, ক্ষমতা আর শারীরিক সুখের কাছে এরা নিজেদের বিবেক বেচে দিয়েছে সস্তা মূল্যে। দিনের বেলা চুরি, ছিনতাই, খুন, আর রাতের বেলায় মাতাল হয়ে পুরো হাবেলি জুড়ে চিৎকার চেঁচামেচি করে ঘুরে বেড়ায়। এখানে এমন নিকৃষ্ট কিছু পুরুষ আছে যারা নষ্ট মেয়ে মানুষ নিয়ে ঘরের ভেতর অপকর্মে লিপ্ত হয়। এমন একটা পাপের সাম্রাজ্যে এমন ছোট নিষ্পাপ রাজকুমারী অবহেলায় রাখতে পারে না সরফরাজ। কিন্তু মেয়েটিকে কার কাছে রাখবে সে? সরফরাজের এমন ভাবনার মাঝে রূপকথা ডেকে উঠল। আমার ঘুম পেয়েছে। নিজের ছোট সিঙ্গেল বিছানা ঝেড়ে ঝুড়ে সরফরাজ বালিশ পেতে বলল, ঘুমাও। এভাবে ঘুমাই না। তো কিভাবে ঘুমাও? গান গাও। এবার মহা ফ্যাসাদে পড়ল সরফরাজ। কি গান গাইবে সে? আর তার যে গলা একদম ফাটা বাঁশের মতো গমগমে। এই বেসুরে গলায় গান গাইলে ঘুম আসার পরিবর্তে ঘুম চিৎকার করে পালাবে। রূপকথাকে চুলে বিলি কেটে সরফরাজ বলল, আমি কোনো গান জানি না, চুল টেনে দিচ্ছি, ঘুমাও। কিন্তু নাছোড়বান্দা রূপকথা, তার গান না শুনলে ঘুম হবে না। এবার নিজের কপালে চাপড় মারল সরফরাজ। এরপর কিছুক্ষণ স্তব্ধ থেকে ধীর গলায় গাইল, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। গুনগুনিয়ে গান ধরতেই 2 মিনিটের ব্যবধানে ঘুমের রাজ্যে পাড়ি দিল রূপকথা। কিন্তু হৃদয় দগ্ধ হলো সরফরাজের। চেপে রাখা কান্নায় বুক ভার হয়ে গলা বিষিয়ে উঠল। নিজের মায়ের সুন্দর মুখশ্রী আর সুমধুর গলায় ছড়া কেটে ঘুম আনানোর স্মৃতি মনে পড়তেই আকাশে চোখ দুটো রক্তবর্ণ ধারণ হলো। নিভৃতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিখুঁত গাল বেয়ে। ধীর পায়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো সরফরাজ। বেলকনির দিকে পা বাড়াতেই থেমে গেল। রূপকথা শক্ত হাতে তার শার্ট টেনে ধরে আছে। আলগোছের সেই শার্ট ছাড়িয়ে বারান্দায় এসে হাহাকার ভরা নয়নে খোলা আকাশে দৃষ্টি মেলল সরফরাজ। এরপর কষ্ট মিশ্রিত কণ্ঠে বলল, আমি আজও রাতে ঘুমাতে পারি না আম্মু। আমার কানে তোমার সুর বেজে ওঠে, মনে হয় এই বুঝি তুমি আমাকে ডাকছো। আমি এখনো তোমার স্পর্শ অনুভব করতে পারি। তুমি কোথায় আছো আম্মু? দেখো, তোমাকে ছাড়া তোমার রাজ ভালো নেই। কোথায় তোমাকে না খুঁজেছি। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে মুখ চেপে কেঁদে উঠল সরফরাজ। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলে উঠল, তুমি চিন্তা করো না আম্মু, পাতাল থেকে হলেও তোমাকে তোমার ছেলে খুঁজে বের করবে। আমি জানি তুমি এখনো বেঁচে আছো। খুব সকালবেলা নিজের ঘর থেকে বেরিয়ে এলো সরফরাজ। রূপকথা বেঘরে ঘুমাচ্ছে। ছোট মানুষের ঘুম বোধ হয় একটু বেশি। সরফরাজ মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেল। এরপর এক মগ ব্ল্যাক কফি নিয়ে ছাদে চলে গেল। স্নিগ্ধ মনোরম এই সকালবেলা সুবহান গং ছাদেই থাকেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। 1 পা 2 পা করে সরফরাজ ছাদে উঠল। ছাদের এক কোণে পাতানো চেয়ার টেবিলে দাবার গুটি সাজিয়ে নিজে নিজেই খেলে চলেছেন সুবহান। আজকাল রাতে ঘুম হয় না। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ঘুম চলে যায়, সেই সাথে রুচি উঠে যায় সমস্ত কিছুর উপর থেকে। কিন্তু টাকার স্বাদ ভিন্ন। মৃত্যুর আগ পর্যন্ত এর রুচি দূর হয় না। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সুবহান গংয়ের খেলা উপভোগ করল সরফরাজ। দাবা খেলা বেশ পছন্দ করেন সুবহান। তার মতে যারা বুদ্ধিমান আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী তাদের পছন্দের খেলা হচ্ছে দাবা। সুবহান গং নিজেকে চূড়ান্ত জ্ঞানী মনে করেন। এই বিষয়ে সরফরাজ তাচ্ছিল্য হাসে। যারা জ্ঞানী তারা কখনো নিজেকে জাহির করে না। সে যাই হোক, কফিতে অল্প চুমুক দিয়ে লম্বা লম্বা পা ফেলে সুবহানের সামনে গিয়ে বসল সরফরাজ। খেলা ভালোই জমিয়েছেন সুবহান, কিন্তু খেলার রুল ভঙ্গ করে খেলছেন তিনি। নিজেকে জেতানোই যেন তার মুখ্য উদ্দেশ্য। কফি মগ রেখে সরফরাজ ঘোড়া গুটি হাতে তুলে নিল। এরপর 2 ঘর ডিঙিয়ে সুবহান গঙের একটা গুটি খেয়ে ফেলল। আকস্মিক এমন আক্রমণে সুবহান কপাল কুঁচকে ফেললেন। এরপর শুধালেন, কবে থেকে জানিস এই খেলা? বাঁকা হেসে সরফরাজ বলল, 8 বছর বয়স থেকে।
তোর বাবা দাবা খেলতেন? মাথা ঝাঁকিয়ে আরেকটা গুটি খেয়ে নিল সরফরাজ, এরপর উত্তর করল। সেরা দাবাড়ু ছিলেন তিনি। আরও কিছু প্রশ্নের আগ্রহ প্রকাশ করলেন সুবহান। এই ছেলে সম্পর্কে জানার ইচ্ছে তার বহুদিনের, কিন্তু সুযোগ দিল না সরফরাজ। সে তার গমগমে কণ্ঠে সুবহানকে থামিয়ে বলে উঠল, খেলায় মনোযোগ দিন দাদাজান, আপনি হেরে যাচ্ছেন। কথাটা গায়ে লাগলো সুবহানের। সে কখনো হারতে শেখেনি, জীবনে জিত ছাড়া কোনো হার নেই তার। হাঁটুর বয়সী এই ছেলের কাছে তো আরও নয়। ধীরে ধীরে খেলা জমল, টানটান উত্তেজনা দুজনের মধ্যে। সাদা গুটি নিয়ে বেশ গর্ব সুবহানের, কিন্তু সেই গর্ব খর্ব করল সরফরাজ। সুবহানের চাচাকে চারপাশ থেকে ঘিরে ধরল সরফরাজ। সমস্ত পথ বন্ধ। নিজের অদ্ভুত ভয়ানক চোখ দিয়ে সুবহানের বিধ্বস্ত চেহারা একবার পরখ করল সরফরাজ, এরপর স্মিত হেসে আওড়ালো, চেক। সরফরাজের হুমকিতে মাথার রক্ত টকবক করছে সুবহানের। জীবনে প্রথমবার তার হার হতে যাচ্ছে। কোনোভাবেই চেক কাটাতে পারবে না সুবহান। এদিকে সরফরাজের মুখে ক্রূর হাসি। সুবহান হার মানতে বাধ্য। নিজের মন্ত্রী দিয়ে সুবহানের রাজাকে ধাক্কা দিয়ে ফেলে সরফরাজ ভারী গলায় বলে উঠল, চেকমেট। দাবার গুটির পতনের সাথে সাথে সুবহানের সমস্ত দম্ভ অহংকার, তেজ আর ক্রোধ যেন মাটিতে গুঁড়িয়ে গেল। অধিক ক্রোধে কাঁপতে কাঁপতে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞেস করল, কি চাস? এমন প্রশ্নের অপেক্ষাতেই যেন ছিল সরফরাজ। প্যান্টের পকেটে দুহাত গুজে সেও উঠে এলো, এরপর শুধালো, ক্যাপ্টেনকে মারলেন কেন? রেলিং খামচে ধরে নিজের ক্রোধ নিবারণ করলেন সুবহান, এরপর বললেন, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর অধিকার তোকে আমি দেইনি সরফরাজ। ভাবলেশীন হয়ে সরফরাজ বলল, উনি অনেক ভালো মানুষ ছিলেন, সেই সাথে ছিলেন সৎ। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, তাদের ছোট একটা বাচ্চাও ছিল। পুরো পরিবার শেষ করা কি ভীষণ জরুরি ছিল? এবার ঘুরে তাকালেন সুবহান, এরপর দ্রুত পদে এগিয়ে এসে সরফরাজের শার্টের কলার চেপে ধরে ধমকে উঠলেন। কলিজা অনেক বড় হয়ে গেছে তোর, তাই না? সুবহানের চোখে চোখ রেখে সরফরাজ বলল, যে এতিম বাচ্চাটা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে সে ওই ক্যাপ্টেনের মেয়ে। এমন নিষ্পাপ বাচ্চার চেহারা দেখে আপনার বুক কাঁপে না দাদাজান? অপরাধ বোধ জাগে না? ভোলা ভালা বাচ্চাটা বাবা মা হারিয়ে কিভাবে বেঁচে আছে তার খোঁজ নিয়েছিলেন কখনো? হাতের বাঁধন আলগা হয় সুবহানের। আলগোসে সরফরাজের কলার ছেড়ে দিয়ে কম্পিত কণ্ঠে বলে ওঠে, আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিল ওই ক্যাপ্টেন। বারবার হুমকি দিয়ে যাচ্ছিল, 20 টাকার মাল সিজ করে থানায় দৌড়িয়ে দিছিল। ওসি আমার পালিত কুত্তা না হলে তুই সহ লেকচার দেওয়ার জন্য অবশিষ্ট থাকতি না এখানে। ওই যে দামি কফি গিলছিস, তার বদলে লাল আটার ভালোলা পিলবির রুটি আর ডাল চিবোতে হতো। বুঝেছিস কি বলছি? সুবহানের কথায় প্রশস্ত হাসে সরফরাজ, এরপর বলে ওঠে, এভাবে কতজনের রক্তে আপনার হাত লাল হয়েছে দাদাজান? মাথা উঁচু করে সরফরাজের পানে তাকিয়ে রয় সুবহান, কিন্তু কোনো উত্তর দিতে পারে না। সে উত্তর দিতেও চায় না। নিজের ব্যক্তিগত ব্যাপারে অন্যের কাছে জবাবদিহিতা করতে মোটেও পছন্দ নয় তার। উত্তরের জন্য অপেক্ষা করল না সরফরাজ, পেছন ফিরে হাঁটা ধরল। এমন সময় গম্ভীর গলায় সুবহান বলে উঠলেন, মেয়েটাকে আমার চোখের সামনে থেকে বিদায় কর সরফরাজ, নয়তো একেও দুনিয়া ছাড়া করতে 1 মিনিটও ভাববো না আমি। বড় হয়ে এও যে বাপের প্রতিশোধ নিতে ফুঁসে উঠবে না তার কি গ্যারান্টি? অযথা একটা বাচ্চার জন্য কেন আমার সাথে তোর সম্পর্ক খারাপ করছিস? ভুলে যাস না তোকে আমি রাস্তা থেকে তুলে এনে এখানে জায়গা দিয়েছি, খাইয়ে পরে বাঁচিয়ে রেখেছি। নুন খেলে গুণ গাইতে হয়, জানিস তো নাকি? পায়ের গতি দ্বিগুণ করে ফিরে এলো আবার সরফরাজ। নিম্নভাগের লালচে ঠোঁট কামড়ে ধরে বাঁকা হাসল, এরপর ঠান্ডা ভয়ানক গলায় বলল, নুন যা খেয়েছি তার 1000 গুণ আপনাকে ফেরত দিয়েছি দাদাজান। আর রইল ওই বাচ্চাকে শেষ করা। ওই বাচ্চার সাথে যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনি কেন, আপনার মরা বাপ কবর থেকে উঠে এসেও কিচ্ছুটি বাগাতে পারবে না। কারণ আমি ওই মেয়ের শেল্টার হয়ে সামনে দাঁড়াবো। আর দ্বিতীয়বার যদি ওই মেয়েকে নিয়ে এমন ভাবনা ভেবেছেন, আপনার মন আমি জ্বালিয়ে ছাই করব দাদাজান। সরফরাজের হুমকিতে থরথর করে কেঁপে উঠলেন সুবহান। বারবার তার মনে হয় কোথাও যেন এমন গলার স্বর, এমন হুমকি তিনি শুনেছেন, কিন্তু মনে করতে পারেন না। মাঝে মধ্যেই সরফরাজকে প্রচণ্ড ভয় লাগে তার। মনে হয় সরফরাজ তার জম। মনের ভেতরে পশু সত্তা বারবার চিৎকার করে বলে ওঠে,
শেষ করে দে এই ছেলেকে, নয়তো এই ছেলেই একদিন তোর নাম, তোর সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিবে এক তুড়িতে। তবুও সুবহান পারে না। কেমন অদ্ভুত এক মায়া তাকে আঁকড়ে ধরে আছে। কি সেই মায়া? রাতের আধার গ্রাস করেছে চারিধার। ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 20 মিনিট। পুরো হাভেলি নিস্তব্ধ, নীরব। দূর থেকে কেমন ভয়ানক এক পাখির আর্তনাদ ভেসে আসছে। চারপাশ গুমট, উত্তপ্ত। হয়তো রাতে কোনো ঝড় আঘাত হানবে। কি নাম সেই ঝড়ের? মদের বোতল হাতে নিয়ে টলতে টলতে সারফরাজের ঘরের সামনে এসে দাঁড়ালো মাসুদ। সারফরাজ বাড়িতে নেই। মাসুদ নিজ চোখে দেখেছে। সারফরাজের আনা নাদুস নুদুস মেয়েটার প্রতি বড্ড লোভ হয়েছে মাসুদের। কিন্তু সারফরাজের ভয়ে আধারে খেসতেই পারে না সে। কেমন হিংস্র বন্য শুয়োরের মতো ঘুঁত ঘুঁত করে সারফরাজ। মাসুদ মনে মনে ভাবে, সারফরাজ নিজের খায়েশ মেটানোর জন্য এই মেয়েকে এনেছে। মেয়ে মানুষের আবার ছোট বড় আছে নাকি? এই সারফরাজ বড্ড চতুর। মুখে ভালো মানুষের ভান ধরে থাকে, কিন্তু ভেতরে আস্ত এক জানোয়ার। নিজের গরম মাথা শীতল করতে দরজায় কড়া নাড়ে মাসুদ। একবার, দুবার, বারবার। মাসুদের কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় রূপকথার। সারফরাজ ভেবে ঘুমো ঘুমো চোখে দরজা খুলতেই মাসুদ হুমড়ি খেয়ে পড়ে রূপকথার উপর। কোনো কিছু বুঝে উঠবার আগেই রূপকথার গালে এক কামড় বসিয়ে দেয় মাসুদ। ব্যথায় চিৎকার করে ওঠে রূপকথা। ঝটপট এক হাতে রূপকথার মুখ চেপে ধরে নিজের কাপড় খুলতে তৎপর হয় মাসুদ। কিন্তু তার আগেই কেউ বলিষ্ঠ হাতে মাসুদের গলা চেপে ধরে। শ্বাস রোধ হয়ে সমস্ত তেজ যেন নিমিষেই গায়েব হলো মাসুদের। নিজের সর্বস্ব দিয়ে মাসুদকে ছুঁড়ে ফেলে রূপকথাকে বুকে টেনে নেয় সারফরাজ। এরপর ভীত রূপকথাকে বিছানায় বসিয়ে সারফরাজ বলে ওঠে, এর একটা মনস্টার রূপকথা। এটাকে আমি এক্ষুনি মেরে ফেলবো। তুমি শুধু কিছুক্ষণ অপেক্ষা করো, ঠিক আছে? আমি একটু পরেই ফিরে আসবো। সারফরাজের পেটের কাছের শার্ট খাপচে ধরে কান্না জড়িত কণ্ঠে রূপকথা বলে উঠল, আমার ভয় করছে। ও আমাকে ব্যথা দিয়েছে সারফরাজ। এখন যদি এই মনস্টার আমি না মারি, তাহলে এটা আবার তোমার কাছে আসবে রূপকথা। রূপকথা সারফরাজের শার্ট ছেড়ে দিয়ে আধো বুলিতে শুধায়। একদম মেরে ফেলবে। সারফরাজ ভারী ভয়ানক কণ্ঠে উত্তর করল, একদম।